লাস্ট ম্যাচে সেকেন্ড ডিভিশন টিমের সাথে মারা খাওয়ার পরে ফাইনালি ব্যাক ইন দ্য উইনিং ওয়েস। কিন্তু আজকের জয়টা মোটেও স্বস্তিদায়ক না, কারণ টেবিলে 19 নম্বর দলের বিপক্ষে যদি যদি একটা পেনাল্টি এবং একটা সেট পিস যদি আমার জিততে হয়, তাহলে সেই জয়টা মোটেও স্বস্তিদায়ক হইতে পারে না। আজকে আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। সব দিক থেকে আমাদের পুরো একদম বাজে অবস্থা বর্তমান টিমের। এটা ডিফেন্স বলেন, মিডফিল্ড বলেন, অ্যাটাকিং বলেন, কেউ সেভাবে শাইন করতে পারতেছে না। টিমের মানে সবাই একেবারে হয়েছে কি, একবারে সবাই খেলতে ভুলে গেছে। তাদের তো কোনো এনার্জি নাই, সবাই টায়ার্ড, সবাই মানে আউট অফ আইডিয়াস। সব হেডলেস চিকেনের মতো চারপাশে দৌড়াই বেড়াচ্ছে। প্রতিটা ম্যাচে সেম কাহিনী। এদের ভিতর না আছে কোনো জেতার ক্ষুধা, না দর্শকদের প্রতি কোনো রেসপন্সিবিলিটি, না আছে কোনো নিজেদের প্রতি কোনো রেসপন্সিবিলিটি, না আছে কোনো ব্যাচের প্রতি দায়ভার, কোনোটাই কিছু নাই এদের। সামান্য দু একটা স্পেসিফিক প্লেয়ার বাদে সবারই একই অবস্থা। বান্নাপুর দর্শকরা এটা অপমান করতেছে যে আপনি যত বড় স্টার হন না কেন, আপনাকে পারফর্ম করতে হবে। যদি আপনাকে দর্শকের ভালোবাসা পেতে হয়, এই ক্লাবের মানুষের ভালোবাসা পেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে পারফর্ম করতে হবে। সেটা আপনি ভিনিসিয়াস হন, ভালভার্দে হন, এমবাপ্পে হন, যেই হন না কেন। আজকে বার্নাব্যুতে প্রথম শুরুটা হয় হুইসেল দিয়ে। সবার হাত ছিল সাদা কাপড়, আর এটাই বার্নাব্যুর স্পেশালিটি। এরা মানুষকে বু করে না, এরা শুধু হুইসেল করবে আর সাদা স্কার্ফটা উড়াবে। বার্নাব্যুর দর্শকরা এইভাবে প্রতিবাদটা করে, আর সেটা খুব ভালোভাবে করছে। সবচেয়ে বেশি হুইসেল বা পেলার ছিল ভিনিসিয়াস, ভালভার্দে এবং জুড বেলিংহাম। বাদ বাকি সবাই পাইছে তো। নাম অ্যানাউন্সের সময় আপলোড করছে সবাই মিলে, সেটা হলো গঞ্জালো গার্সিয়া এবং কিলিয়ান এমবাপ্পে। সেখানে কিলিয়ান এমবাপ্পের কথা কি বলবো, দুর্দান্ত সিজনে 30টা গোল এখন পর্যন্ত। মানে একা হাতে রিয়াল মাদ্রিদ টেনে নিয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে গঞ্জালো গার্সিয়া যতটুকু সময় পাইছে, জাভি আলোনসোর আন্ডারে হোক বা কিংবা আরবেলোর আন্ডারে হোক, হি মেক্স দ্য মোস্ট অফ ইট। সেটা গঞ্জালো গার্সিয়া থেকে আমরা এক্সপেক্টও করি, কারণ সে যে ক্যালিবারের শো করতেছে সেটা আসলে দরকার রিয়াল মাদ্রিদে বর্তমানে। প্রপার নাম্বার 9। তোর কাছে কিছু কিছু প্লেয়ার কথা স্পেসিফিক ভাবে বলতে হয়, যেমন আমরা শুধু শুধু ভিনির দৌড় দিতে ভিনি বেলিংহাম পারফর্ম করতে পারছে না কেন, ভালভার্দে নট আপ টু দ্য মার্ক। কিন্তু এই যে প্রতি ম্যাচের পর ম্যাচে সুয়ামেনি এবং কামাভিঙ্গা জাস্ট লো পারফর্ম করতেছে, তাদের নট আপ টু দ্য মার্ক। তারা ঠিক মতো পারফর্ম করতেছে না, বল লুজ করতেছে, আউট অফ পজিশনে চলে যাচ্ছে, কোনো পজিশনিং সেন্স নাই, গোল কনসিড করতেছে তাদের জন্য। তারা হাই প্রেসিং এ খেয়ে হারাই ফেলতেছে, সেফ পাস খেলতেছে, বল অপোনেন্টের হাতে দিয়ে দিচ্ছে। যে এইগুলো প্রতি ম্যাচে হচ্ছে, কিন্তু তাদেরকে ভিনিসিয়াস নামটা এত বড় হয়ে গেছে, জুড বেলিং নামটা এত বড় হয়ে গেছে যে তাদের খারাপ পারফরমেন্সের জন্য এই দুইজনের নাম কখনো চোখে পড়ে না। কিন্তু তারা কি আসলে বার্নাব্যু স্ট্যান্ডার্ডটা, রিয়াল মাদ্রিদের যে স্ট্যান্ডার্ডটা, সেটা কি মেনটেন করে চলতেছে? আসলে এটাই খুব আমাকে এখন ভাবাচ্ছে। প্রতিটা ম্যাচে আপনি দেখবেন যে কোনো ম্যাচে সোয়ামেনি কিংবা কামাভিঙ্গা আপ টু দ্য মার্ক পারফর্ম করে না। দু একটা ম্যাচ ব্যতিক্রম থাকতেই পারে, মোস্ট অফ দ্য ম্যাচ তারা জাস্ট আন্ডার পারফর্ম করে বেশিরভাগ ম্যাচে। ইভেন একটা টাইমে হুইসেল দর্শকদের দিকে বল কিক করছে। আপনি খারাপ খেলবেন কিন্তু আপনি দর্শক হুইসেলও করতে পারবেন না, আপনি সেরা একটা দর্শকের গায়ের উপর বল মেরে বের করবেন? এটা কি কোনোভাবে মানা যায়? এটা কোন আপনি আপনার লেভেলটা ইমপ্রুভ করবেন, সেটা আপনার বিষয়, কিন্তু আপনি রাগের মাথায় দর্শকদের দিকে আপনি, তারা হুইসেল করতেছে আপনাকে, আপনি তাদের বল লাথি মেরে দিবেন? এটা তো কোনো কিছু হইলো না। আপনি যদি ম্যাচ প্রথম হাফটা দেখেন, ম্যাচের প্রথম 35 মিনিট পর্যন্ত আমরা 19 নম্বর থেকে লেভান্তের বিপক্ষে একটা শট অন টার্গেট নিতে পারিনি। এর থেকে লস দ্বারা আর কি হইতে পারে? আমরা শুধু চারপাশে বল ঘুরাই নিয়ে বেড়াচ্ছি, আমাদের একটা শট নেওয়ার ক্ষমতা নাই। আমরা তো লো ব্লক, আমরা জানি যে অপোনেন্ট টিম 19 নম্বর দল, তারা লো ব্লকে খেলবে, এটা তো জানা কথা। তাহলে কেন আমরা লো বল ভাঙার প্রিপারেশন নিয়ে আসি না, কিংবা আমরা পারি না? ভিনি মানে মানে আজকের ম্যাচে মাত্র একটা সাকসেসফুল ড্রিবল ছিল ভিনির, বাদ বাকি সব ড্রিবল সে বল লস্ট করছে। মানে একটা মানুষের কনফিডেন্স কতটা লো হইলে বা নিজের উপর কতটা আত্মবিশ্বাস না থাকলে এরকম করতে পারে, যা কতটা ফর্মেট ডিপ। এগুলো আসলে ফর্মেট ডিপও বলা ভুল, এগুলো লস অফ কনফিডেন্স এন্ড লট অফ ইগো ইনসাইড হিজ হেড। আর নতুন আসছে পেরেজের পাপেট আরবেলোয়া, মানে ভিনিকে এমন এমন পাম দিচ্ছে সংবাদ সম্মেলনে এসে, যে ভিনি তার ছোটবেলা থেকে ক্লাবকে তার ব্যাকে ক্যারি করতেছে, ভিনি অমুক, ভিনি তমুক। আরে ভাই, একটা প্লেয়ার যে লাস্ট 22 ম্যাচে ক্লাবের কান্ট্রি হয়ে মাত্র একটা গোল করছে, তাকে এইভাবে প্রেস করা আসলেও ঠিক না। একটা মানুষের সাপোর্ট একটা এক্সট্রিম মতো থাকা উচিত, তবে এইভাবে এরকম অন্ধ সাপোর্ট দেয়া, পেরেজ যেটা বলছে সেটা এরকম সজ্ঞানে মেনে নেওয়া, যত সেটা ভুল হোক, সেটা আসলে মেনে নেওয়া যায় না। আজকে বার্নাব্যু কাউকে ছাড় দেয় নাই। আজকে পেরেজের নামে চ্যান্ট উঠছিল যে পেরেজ আউট, পেরেজ আউট, ফুয়েরা ফুয়েরা, যেটা আপনি শুনেছেন হয়তো। ফুয়েরা অর্থ, স্প্যানিশ অর্থ হলো বাংলাতে চলে যাও, দূর হয়ে যাও আমাদের ক্লাব থেকে, সেরকম একটা অবস্থা। প্রথমভাবে আমাদের কোনো আইডিয়া নাই, আমাদের কিচ্ছু নাই, আমরা শুধু বল নিজের কাছে রাখতেছি, কিন্তু আমাদের যে বলের একটা শুট নেব, কিংবা আমাদের বল যে একটা পাসিং করে ওয়ান টু ওয়ান খেলে
কিংবা যেভাবে কিংবা একটা উইং ব্যাক দিয়ে একটা নাম্বার 9 এর কাছে পাস দিব, একটা ক্রস করবো, তার ভিতরে আমরা কিচ্ছু করতে পারি নাই। বেলিংহাম একদম শুধু হেডলেস চিকেনের মতো দৌড়ায় বেড়াচ্ছে, মানে ও খালি মানে দিন মজুর খাটতে আসে মাঠে। ও খালি এখান থেকে ওখানে দৌড়ায় বেড়াচ্ছে, ওখানে এখান থেকে দৌড়ায় বেড়াচ্ছে, ওরা কোনো কাজ না করলে দৌড়ায় বেড়াবে আর হ্যাঁ হ্যাঁ করে হাঁপাবে কিছুক্ষণ পরে, এই হলো ওর কাজ। গঞ্জাল গার্স আজকে তেমন কিছুই করতে পারে না, কারণ ওর কাছে তো আজকে বল যাবে না, সেটা আমি শুরু থেকে বলতে পারছি। কারণ কি, যেহেতু এখানে এমবাপে আর ভিনিসিয়াস একসাথে স্টার্ট করছে, সেখানে অবশ্যই মেন ফোকাস থাকে এমবাপে এবং ভিনিসিয়াস, আর গঞ্জালো গার্স রাইট রাইট উইং খেলতে পারবে না, সেটা সবাই জানা ছিল। তাহলে কেন আমরা আজকে এমবাপ্পেকে রাইট এমবাপ্পেকে রাইট উইং এ ট্রাই করলাম না, কিংবা ভিনিকে রাইট উইং এ ট্রাই করলাম না, কিংবা ভিনিকে আমরা ক্যাম্প পজিশনে কেন রাখলাম না? এটা একটা কোচের কাছে আমরা প্রশ্ন থেকেই যায়। আর অন্যদিকে একটা ব্যালন্ডিয়ার না পাওয়ার পর থেকে ভিনি যেটা শুরু করছে বা তার কনফিডেন্স এতটা ডিপে গেছে, তাহলে ভাই এরকম হলে ভাই ফুটবল ছেড়ে দিয়ে আর ভালো আমার মতে। অনেক ভাই হাস হইতে পারে, জানি যে ভিনি একসময় ফিরবে, আমাদের এই কথাগুলো আমরা আবার পাল্টাই নেবো মুক্ত মুক্ত। তবে এই যে ব্যাড রান অফ ফর্ম, এটা ভিনিরও অনেক দোষ আছে। মানে একটা ব্যালেন্ডার পাই না ব্যক্তি হচ্ছে, তুই পারফর্ম কর, আবার একটা ব্যালেন্ডার জন্য কম্পিট কর। রোনালদো তো অনেক ব্যালেন্ডার পাই না, রোনালদো কি দমে গেছিল? রোনালদো বারবার পারফর্ম করছে, বারবার পারফর্ম করে 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 তারপর নিজেকে এমন একটা যার জায়গায় প্রতিষ্ঠা করছে, ওখানে ব্যালেন্ডার পাই দিতে ওকে মানুষ বাধ্য হয়েছে। তুমি একটা ব্যালেন্ডার পাও না, তুমি মন খারাপ করে আর তুমি পারফর্ম করবা না, তোমার সাথে দুর্নীতি হয়েছে, তুমি থেকে আর তুমি কি চাইলে ব্যালেন্ডারটা তুমি নিয়ে নিয়ে যেতে পারবা রদ্রির কাছ থেকে? পারবা তো না, তাহলে তুমি পারফর্ম করো। তুমি পারফর্ম করবো না, আসলে তোমার ইগো, তোমার 30 মিলিয়ন স্যালারি লাগবে। আরে ভাই, তুই যে 30 মিলিয়ন স্যালারি চাস, যাই না, নিজের চেয়ারটাকে দেখ, নিজের কাছে প্রশ্ন কর যে আমি কি আসলে 30 মিলিয়ন পাওয়ার যোগ্য কিনা। আমি যেরকম পারফর্ম করতেছো, তো বর্তমানে ভ্যালুই 30 মিলিয়ন থাকছে না মার্কেটে। এরকম পারফর্ম করলে 30 মিলিয়ন ভ্যালু থাকবে না মার্কেটে। সে চাই 30 মিলিয়ন স্যালারি। হোয়াট এ জোক, ফাকিং জোক। সে বার্নাব্যু হুইসেল নিতে পারবে না, লাস্টে সে দর্শকদের সামান্য কোনো মতে অ্যাপলোড করে এসে চলে গেছে সরাসরি ড্রেসিং রুমে। ড্রেসিং রুমে যে কি বার্নাব্যু দর্শকরা তো আবার আবার তোকে বু করবে, তুই গোল কর, পারফর্ম কর। তুই এইসব বুকে সিয়ারে বদলা, সেগুলো তো তুই কিছু করতে পারতেছিস না। তাহলে আর আজকের ম্যাচে একটা ভালো মতো জিনিস এটা প্রমাণ হয়ে গেছে যে সুয়ামেনি থেকে হাজার গুণের সেবায়স বেটার, কামাভিঙ্গা থেকে হাজার গুণের সেবায়স বেটার। কেন বলছি, সেবায়স এমন একটা প্লেয়ার যে টনিকো প্রোফাইলের প্লেয়ার, এর আমি বারবার বলি, সবসময় বলি যে সেবায়স থাকে যখন ফুললি ফিট থাকে, সে কোনো অংশে কোনো ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার থেকে কম না। এটা সে আজকে আবার প্রমাণ করে দিয়ে গেছে। একটা গেমে যে অপোনেন্ট যখন আমাদের কনস্ট্যান্ট অ্যাটাক করবে, যে গেমটাকে স্লো ডাউন করা, টেম্পোটা কন্ট্রোল করা, প্রোগ্রেসিভ কাজ দেওয়া, ফুল ব্যাক দিয়ে যে পাস গুলো দেওয়া, এগুলো সেবাস থেকে বেটার কেউ করতে পারে না। কিন্তু সেবাসের একটা সমস্যা কি, যখনই সে খুব ভালো ফর্মে থাকে তারপর সে ইনজুরিতে পড়ে যায়, এটাই আমাদের সমস্যা বারবার আমাদের দেশে। এটা সেবাসের মানে জন্মগত সমস্যা বলতে গেলে চলে, এইরকমটা হয়ে আসতেছে। তবে আজকে আপনি যদি আপনি যদি বলেন যে আমি কারোর উপর সন্তুষ্ট কিনা, আমি বলবো কিলিয়ান এমবাপ্পে যথেষ্ট এফর্ট দিছে। কেননা কিলিয়ান এমবাপ্পে আজকে ফুললি ফিট না, সে ওই হাঁটুর ব্যথা নিয়ে খেলতেছে। যেটা আমি প্রি ম্যাচ ভিডিওতেও বলছি যে এরকম ভাবে হাফ ফিট এমবাপ্পে খেলানো এমবাপ্পেকে না খেলানো ভালো। কারণ এইখান থেকে যদি একটা বড় ইনজুরিতে পড়ে, আমরা সামনের সিজনের বিজনেস এন্ডে পৌঁছাচ্ছি, চ্যাম্পিয়ন্স লিগে পরের রাউন্ড অফ নকআউট গুলো আসতেছে আমাদের, পরে আরো ইম্পর্টেন্ট কিছু ম্যাচ থাকবে লা লিগাতে। তো এই জায়গাতে যদি আমরা পয়েন্ট লুজ করি, কিংবা চ্যাম্পিয়ন্স লিগ নকআউট থেকে যদি আমরা বাদ পড়ে যাই, সেখান থেকে এমবাপ্পে আমরা না পাই, এমবাপ্পেকে সারা যদি আমাদের সেই সব ম্যাচগুলো খেলতে হয়, তাহলে বুঝতে পারতেন যে সামনে আমাদের জন্য বিপদ অপেক্ষা করতেছে। সেজন্য আমাদের জন্য সবচেয়ে ভালো হবে কি, যে এমবাপ্পেকে ফুললি ফিট করা, তাকে ফুললি ফিট এমবাপ্পে খেলানো। এভাবে হাফ ফিট এমবাপ্পে খেলানো যে সে টিমকে হেল্প করতে চায়, চাই সে খেলছে, এরকম দোহাই দিয়ে লাভ নাই। আপনার টিমে এমবাপ্পে ছাড়া কোনো পারফর্ম নাই, আপনি জোর করে এমবাপ্পেকে খেলাচ্ছেন, এটা অকপটে স্বীকার করতে হবে। শুধু শুধু এসব ভাওতাবাজি কাহিনী বললে লাভ নাই। কারণ আমরাও বুঝি, আপনার দর্শকরা বাকি সবাই বোঝে যে এমবাপ্পে দলের জন্য খেলতেছে, না খেলতেছেন তার নিজের নিজের কথা সে বলে যাচ্ছে। কারণ এমবাপ্পে ফিট থাকলে আমরা জিতবো, এমবাপ্পে ফিট না থাকলে আমাদের ওই সেকেন্ড ডিভিশন টিমের সাথে যেরকম আমরা হারছি, সেভাবে হারা লাগবে। এটা হলো মাস্ট বি হয়ে গেছে আমাদের জন্য বর্তমানে। পুরো ম্যাচ আমাকে যদি কেউ মুগ্ধ করে থাকে, সেটা হলো দুইটা প্লেয়ার, তারা হলো গে রাহুল অ্যাসেন্সিও এবং আর্দা গুলার। আর্দা গুলার আজকে জাস্ট মানে ম্যাচের বেস্ট প্লেয়ার। ও মানে ও পিছে আসার পরে মনে হয়েছে যে আমার রিয়াল মাদ্রিদ একটু ফিরে আসছে। ফার্স্ট হাফে তো কিছু ছিলাম না আমরা, না আমরা অ্যাটাক করতে পারছি, না আমরা শুধু বল পজিশন রেখে গেছি, আর কিচ্ছু করতে পারি না। আমাদের মতো ক্রিয়েটিভ নাই, সবাই শুধু মানে চার ভেড় ছাড়াই আছে, কিন্তু জাগা মতো আর কেউ, যদি সব শট অফ টার্গেট গেছে, কিছু কিছু ব্লক ছিল, কিন্তু তারপরেও এইভাবে রিয়াল মাদ্রিদ এরকম মানে কোনো ইন্টেন্সিটি নাই, কোনো মোশন নাই খেলার ভিতর, কোনো ডাইনামিজম নাই খেলার ভিতর, এরকম বাইরে আমাদের খেলা দেখা খুবই আজকাল দুষ্কর হয়ে যাচ্ছে। তো আজকে ম্যাচের সবচেয়ে বেস্ট দুটো সাব ছিল আমাদের কি, আর্দা গুলার এবং সেবায়োস, এই দুইজন নামার পরে ম্যাচের একটা মানে
খেলার ধরনই বদলে গেছে। যদি হ্যাঁ আমরা সেরকম ওপেন প্লেতে কোনো গোলই কনভার্ট করতে পারি নাই কিংবা কোনো গোলই করতে পারি নাই, তো সেখানে তারপরেও আর্দা গোল আসার পরে যে গেমের যে একটা আলাদা ডাইনামিজম ক্রিয়েটিভিটি লেভেলটা থাকে সেটা অনেকাংশ আপগ্রেড হয়েছে। এবং এমবাপ্পে যে গোল পেনাল্টিটা পাইলো সেখানেও অবদান ছিল আর্দা গোলারের। আর্দা গোল আসার পর তো দর্শকদের চেয়ার আপ করতেছিল, যে বলতেছিল অ্যাপ্লট করো। আর সে তার খেলার মাধ্যমে সে প্রমাণ করছে যে না, পুরো জবাব একটা হুইসেলকে কিভাবে চেয়ারে পরিণত করতে হয় সেটা আর্দা গুলার কাছে খেলার ভিতর দেখা যাচ্ছে। 8টা চান্সেস ক্রিয়েট, তো অসংখ্য সাকসেসফুল পাস ছিল। রাউল হেন্সে হেডারটা দিল, সেখানে তার যে অ্যাসিস্টটা ছিল একদম টপ নচ। তো আজকে মোটামুটি 2টা গোলে আর্দা গুলারের অবদান ছিল, আর সে ছিল আজকে দুর্দান্ত। যে এই ধরনের খেলা আমরা আর্দা গুলারের কাছে চাই। আর একটা কথা এটাও ঠিক যে আর্দা গুলার যখন আহ সোয়ামেনির সাথে বেলিংহামের সাথে একসাথে খেলে, সে মিডফিল্ডে স্টাক হয়ে যায়, সে বোঝে না, আউট অফ আইডিয়া হয়ে যায় যে কি করবে। তবে আর্দা রাইট উইং এসে খেলছে নামার পরে, আর সে ছিল দুর্দান্ত। আর একটা কথা না বললেই নয়, আজকে আমাদের রাউল এসেন্সিও, মানে এই বান্দাটা আসলে প্রতি ম্যাচে আমাকে অবাক করে। ও লাস্ট কয়েক ম্যাচের ইনজুরি নিয়ে খেলতেছে, আর আজকে তো পুরো ভাঙা নাক নিয়ে খেলছে। তারপর সে হি ইজ ম্যানেজ টু স্কোর এ গোল। আর হোয়াট এ হেডার ইট ওয়াজ, মানে বুলেট হেডার যাকে বলে না, মানে রামোসের কথা মনে পড়ে গেল আমার হেডারটা দেখে। হোয়াট এ হেডার ইট ওয়াজ, ফ্যান্টাস্টিক। তারপরে আছে ভালভার্দে, ডিসেন্ট ম্যাচ, ডিসেন্টও বলবো না, খুবই বাজে। ক্যারেরাসও খুবই বাজে একটা ম্যাচ। আর থিবো কর্তোস সেভাবে কোনো টেস্ট নেই, কারণ আমাদের 0 শট অন টার্গেট। অনেকদিন পর একটা আমাদের ক্লিন শিট থাকলো। তবে আজকে ম্যাচে সবচেয়ে খারাপ লাগছে কি, ভিনি সেকেন্ড হাফে এসে অনেক জায়গায় পাস না দিয়ে, যে অনেক অনেক জায়গায় পাস না দিয়ে ও শট নিচ্ছে, যে মানে আকাশে পাঠাবে আজকে বল প্রতিযোগিতায় নাম ছিল ভিনি। মানে তুই দিচ্ছিস তো শট হচ্ছে না ভাই, নিজের একটা বোঝা লাগে যে না আমার এই ম্যাচে আমার হচ্ছে না, শট হচ্ছে না, আমি পাসটা দিয়ে দিই। এখানে কয়েকটা শট ড্রিবলিং করে নিয়ে, মানে ওর জায়গা ওই জায়গা শটের কোনো পজিশনই থাকে না, ওইখানে কোনোভাবেই গোল আসবে না। সেখান থেকে শট নিচ্ছে ড্রিবলিং করে, একদম ওই পাশে নিয়ে চলে যাচ্ছে, ও লেফট উইং এ ফেলে রাইট উইং এ যে বল শুট নিতেছে, সেখানে গোলকিপার হাতে চলে যাচ্ছে আর অফ টার্গেট চলে যাচ্ছে। সেখানে মাস্তানদোকে পাস দিলে সে অবশ্যই একটা কাট ইন করে একটা শট নেওয়ার চেষ্টা করতেই পারে, কিন্তু ভিনিসিয়াস তা করবে না। সে দর্শকদের মাঝখানে বল মারবে, কারণ দর্শকরা তারা বু করছে, সে তো তার শটের মাধ্যমে, তার শটের মাধ্যমে দেখাচ্ছে যে না আমি তোমাদের কাছে বল মারতে পারি, আমার পায়ে জোর আছে, সেটা সেটা দেখাইল। মাস্তানতোন আজকে ছিল অস্থির, 70 একটা ক্যামিও ছিল মাস্তানতোনের। তার যে একটা শট যেটা বারে লাগছে, মানে দুর্দান্ত অনবদ্য একটা শট। আমি তো ভাবছিলাম ওইটা একমাত্র জন্য গোল হয়ে গেছে, কিন্তু তারপর সেটা আর গোল হয় নাই। তবে এখনো আমরা আজকে খেলা থেকে যেটা আমি বুঝি, এই টিমের এখনো ইমপ্রুভমেন্টের জায়গা শেষ নাই। আমাদের ফ্রন্টে অ্যাটাকে বলেন, মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, সবখানে আমাদের ইমপ্রুভ করতে হবে। ডিফেন্সিভে আমাদের কোনো ডিন হোসেন একেবারে জাস্ট মনে হচ্ছে মতো আমাদের রব করছে। মানে ওর যে কোয়ালিটি এতটা ডিক্রিজ হয়ে গেছে সেটা চিন্তার বাইরে। যাকে আমি মনে হয় পরবর্তী টনি ক্রুজ ভাবতাম আমরা, তার পাসিং অ্যাবিলিটি দেখে, সে বর্তমানে কিছুই পারে না। ও যে অতটা লম্বা মানুষ, ও যে লাফাবে তাও লাফায় না, ও এত সোলো ডিফেন্ডিং হিসেবে এটা দেখতে খুবই দৃষ্টিকটু লাগে। ফর্মে এতটা ডিপ, তুমি বু শুনে মন খারাপ করে থাকতে তো হবে না ভাই, তোমার পারফর্ম করতে হবে। তুমি পারফর্ম না করতে পারো তাহলে তোমাকে বেঞ্চে বসায় রাখতে হবে। আর একটা কথা কি আজকে, যে আমাদের কয়েকটা প্লেয়ারকে অবশ্যই একটু, মানে ওদের সাথে একটু কঠোর হইতে হবে, যে স্পেশালি কামাভিঙ্গা, সুয়ামেনি, ভিনিসিয়াস, এইসব প্লেয়ারদের উপর অবশ্য কঠোর হইতে হবে। তবে আজকে আমাদের কিছু প্লেয়ার এটাও শো করছে যে না, তাদের তো উইনিং মেন্টালিটিটা আছে। স্পেশালি বেলিংহাম, সারা ম্যাচ খেলা খারাপ খেলা পরেও দর্শকের কাছে বারবার বু পাওয়ার পরেও সে গেছে দর্শকদের কাছে অ্যাপ্লড করতে, তাদের কাছে চেয়ার আপ করতে। এই এই যে যে মেন্টালিটিটা, যে না দর্শক, আমি তাদের কাছে যাবো, ক্ষমা চাইবো, আমি নিজের ভুলটা স্বীকার করে আরো নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব, এই যে ইন্টেন্সিটিটা যেটা বেলিংহামের ভিতর আছে, সেটা কি আর কারোর ভিতর আছে টিমে? আমাদের ভিনির ভিতর তো সেটা দেখি না। ওর শুধু আছে ইগো, পুরো শরীরটার উপর তো ইগোই ভরে গেছে। ও কিসের তো ইগো দেখায় আমি বুঝি না। যে পারফর্ম করতে পারে তার ইগো দেখালে সেটা মানা যায়, কিন্তু যে পারফর্ম করতে পারে না তার এরকম ইগো দেখানো কোনোভাবে মানা যায় না। তো ভিনিসিয়াস জুনিয়রকে এটা অবশ্যই এটা বলবো, পারফর্ম করতে হবে, নয়তো টিমে বাদ দিতে হবে। আর আমাদের কোচের কথা আর কি বলবো, নতুন কোচ, ও আসলে আইডিয়া তো ঠিক আছে, কিন্তু আমাদের প্লেয়ার পারফর্ম করতে পারছে না। তো একটা জিনিস আমার খারাপ লাগে, একদম পেরেজের পোশাক কুত্তার মতো। পেরে ধরে যা যা শিখাইতে যা যা বলছে একদম সেইগুলো একদম মুখস্থ ভাবে আসে, বলে যায় যে না ভিনিসিয়াস সাথে অমুক করছে, আমি আমার প্লেয়ার নিয়ে খুবই গর্বিত, অমুক তমুক, প্লেয়াররা বেস্ট করতেছে। ভাই তোমার প্লেয়াররা বেস্ট করতেছে না, তোমার প্লেয়ার একদম টাট্টি গেম খেলতেছে প্রতিটা ম্যাচে। এই যে ভিনিসিয়াসের তো বন্দনা করতেছে ম্যাচের পরে আসতেছে, ভিনিসিয়াস এত কিছু করছে, এত কিছু করছে, কই করতেছে এই সিজন, লাস্ট 2 সিজনে তো তার নকরাই দেখতেছি আমরা। তো আরবে লোয়াকে নিয়ে এটা একটাই আমার আফসোস, যে এরকম পেরেজ পেরেজ বন্দনা আর ভিনি বন্দনা করতে থাকলে আমাদের গুয়া মারা খাইতে দেরি লাগবে না বেশি দিন।
আমাদের টিমের অবস্থা খুব ভালো না, আমাদের খুব দ্রুত ইমপ্রুভ করতে হবে। কবে আরবুল একটা জিনিস খুব ভালো, ও একদম সেই ইয়ং প্লেয়ার যারা ক্যাস্টলা প্লেয়ার তাদের ডাক দিচ্ছে, কারণ ও জানে যে আমাকে মিডফিল্ড বোর্ড থেকে দেবে না, আমাকে আমাকে এইসব ক্যাস্টলা থেকে মিডফিল্ড আনতে হবে, নাম্বার 6 আনতে হবে। তো সেটাই সে চেষ্টা করতেছে, তবে দেখা যাক। তবে আমি বলবো যে সোয়ামেরিকে কয়েক ম্যাচে নামিয়ে রেখে বা কামাবিকে নামিয়ে রেখে সেখানে সেবায়াসকে ট্রাই করা যেতেই পারে, কারণ সেবায়াস ওয়ান অফ দ্য বেস্ট। আর বাদ থেকে আজকের ম্যাচ নাকি আপনারা সন্তুষ্ট, সেটা অবশ্যই জানাবেন। আর আমাকে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক অবশ্যই ফলো করবেন। আর এরকম কন্টেন্ট দেখতে গেলে সাথে দেখবেন, কিন্তু উসমান বিয়ন্ডের। ইট ইজ তবু সাইনিং অফ। আর আমাদের তিন আদামাস বাবাস।